সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় প্রবাদ প্রবচন। ৫৪টি গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন আলোচিত হবে আমাদের এই লেসনে। তো ঝটপট আমরা আমাদের মূল ভিডিওর দিকে চলে যাচ্ছি। প্রবাদ প্রবচনের ভেতরে আমরা প্রথমেই পাচ্ছি অভাবে স্বভাব নষ্ট। এর অর্থ হল অভাবের কুপ্রভাব। অভাবের তাড়নায় কোনো মানুষ যদি এমন কোনো কাজ করে যেটা তার চারিত্রিক যে বৈশিষ্ট্য বা গুণাবলী আছে সেগুলোকে নষ্ট করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাংলা প্রবাদ প্রবচন হিসাবে অভাবে স্বভাব নষ্ট এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করতে পারব। তারপর আছে অতি চালাকের গলায় দড়ি। এর অর্থ হল বেশি চালাকি করলে বিপদে পড়তে হয়। তারপর আমরা পাচ্ছি অতি লোভে তাঁতি নষ্ট। এটা দেখে আমরা বুঝতে পারছি এর অর্থটা হচ্ছে বেশি লোভে সর্বস্ব খোয়ানো। তারপর আছে অতিভক্তি চোরের লক্ষণ। এর মানে হলো বেশি বেশি ভক্তি শ্রদ্ধায় সন্দেহের সৃষ্টি হয়। অর্থাৎ কোনো একজন মানুষ যাদেরকে আমরা হয়তোবা চাটুকার বলি, তারা হয়তোবা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে বা স্বার্থটাকে হাসিল করার জন্যে অন্য একজন মানুষের উপরে প্রচুর পরিমাণে ভক্তি দেখাচ্ছে, যার মূল কারণটা হয়তোবা তার নিজের কোনো ফায়দা হাসিল করে নেওয়া। তো সেরকম জায়গাতে আমরা ব্যবহার করতে পারবো অতিভক্তি চোরের লক্ষণ। তারপর আমরা পাচ্ছি অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। এর অর্থ হলো ভাগ্য যার খারাপ, কোনো দিকেই সে আশা দেখতে পায় না। আমরা এমন একজন মানুষের কথা চিন্তা করতে পারি যে হয়তোবা প্রচণ্ড ঝামেলার ভেতরে আছে, বিপদের ভেতরে আছে। সে ঝামেলা থেকে সে উত্তরণের জন্য নতুন কোনো একটা কাজ করার চেষ্টা করলো, সেই কাজেও তার আবারও প্রতিবন্ধকতা তৈরি হলো। তো সেরকম যে অবস্থাটা আছে সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করতে পারবো। তারপর আছে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এর মানে হলো বেশি দুঃখে স্তব্ধ হওয়া। মূলত কেমন জায়গায় আমরা ব্যবহার করতে পারি? আদতে আমরা যখন দুঃখ পাই, আমাদের দুঃখের একটা সাধারণ বহিঃপ্রকাশ হিসাবে তো কান্না, যে সেই কান্নাটা হয়। তো মানুষের এমন কিছু দুঃখ থাকে যে দুঃখটা মানুষের সেই কান্না করার যে শক্তিটুকু দরকার, সেই শক্তিটুকুকেও কিন্তু নিঃশেষ করে ফেলে। সেই ধরনের দুঃখ বা সেই দুঃখের তীব্রতাটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তারপর আছে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। এর অর্থ হলো আঘাত করলে প্রত্যাঘাত পেতে হয়। তারপর আছে একে নাচুনি বুড়ি, তাতে পড়েছে ঢোলের বাড়ি। এর অর্থ হলো ইন্ধন জোগানো। তারপর আমরা পাচ্ছি এক কড়ার মুরদ নাই, ভাত মারার গোসাই। এর মানে হলো আয় করে না অথচ খরচ করে প্রচুর। এমন একজন মানুষ যে হয়তো বা অন্য কারোর উপরে আশ্রিত বা অন্য কারোর উপর নির্ভরশীল, সে নিজে কোনো আয় উপার্জন করছে না, অন্য একজনের উপর আশ্রিত, কিন্তু তারপরেও তার যে খরচ করার প্রবণতা সেটা খুব বেশি। সেই ধরনের মানুষকে বা তাদের সেই স্বভাবকে বোঝানোর জন্যে আমরা এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করতে পারবো। তারপর আছে এক মাঘে শীত যায় না। এর অর্থ হলো বিপদ বা ঝামেলা বারবার ফিরে আসে। তাকে অন্য আর একটা অর্থ কিন্তু আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো জব্দ করার সুযোগ বারবার আসে। এরপর আমরা পাচ্ছি কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এর অর্থ হলো কারো সুসময়, কারো দুঃসময়। একে অন্য আর একটা অর্থও কিন্তু প্রকাশ করা যায়, যাকে বলা হচ্ছে একের লাভে অন্যের ক্ষতি। অর্থাৎ এমন কোনো একটা ঘটনা, যে ঘটনার কারণে কোনো একজন মানুষের প্রচণ্ড দুর্দশা তৈরি হলো, বাট ওই একই ঘটনার কারণে হয়তোবা অন্য আর একজন মানুষের অনেক পরিমাণে যে লাভবান হওয়ার বিষয়টা থাকে সেটা কিন্তু সুনিশ্চিত হয়ে গেল। তো একই ঘটনায় দুইজন মানুষের সম্পূর্ণ দুটি বিপরীতধর্মী অবস্থা। একজন খুব ঝামেলায় নিপতিত হলো, আর একজনের জীবনের অনেক বেশি লাভ বা স্বাচ্ছন্দ্য তৈরি হলো। সেই অবস্থাটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করব কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তারপরে আমরা পাচ্ছি কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কই। এর অর্থ হলো একের পরিশ্রম অন্যের বিলাসিতা। অর্থাৎ একজন পরিশ্রম করে একদম নাজেহাল হয়ে যাবে, অথচ সেই পরিশ্রমের যে সুফলটা আছে, যে স্বাচ্ছন্দ্যটা আছে, সেটা ভোগ করবে অন্য একজন। সেই ধরনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কই। আর একটু সামনে এগুলো আমরা পাচ্ছি কয়লা যায় না ধুলে, স্বভাব যায় না মোলে অথবা মরলে। এর মানে হলো খারাপ লোক সহজে তার স্বভাব পরিবর্তন করতে পারে না। তারপর আছে কুমিরের সাথে বিবাদ করে জলে বাস। এর অর্থ হলো যার যেখানে কর্তৃত্ব, তার সঙ্গে সেখানে বিবাদ করা ঠিক নয়। এরপর আছে গেয়যোগী ভিক পায় না। এর অর্থ হলো নিজের দেশের লোকের কাছে আদর না পাওয়া। অনেক সময় আমরা এরকম দেখেই থাকি যে কোনো একজন মানুষ হয়তোবা সে খুব গুণী, খুবই প্রতিভাবান একজন মানুষ,
বাট সে তার যে পরিচিত গণ্ডি আছে, প্রতিনিয়তই সে যেখানে যাওয়া আসা করে, যাদের সাথে উঠবস করে, সেই মানুষগুলো হয়তো বা তার সেই গুণ বা প্রতিভাটাকে বুঝতে বা তার যে উপযুক্ত মূল্যায়ন আছে সেটাকে করে উঠতে পারে না। কিন্তু তার সেই পরিচিত গণ্ডির বাহিরের লোকেরা হয়তো বা তার সেই গুণ বা যোগ্যতাটাকে বুঝতে পারে, সেটার মূল্যায়নটা করতে পারে। তো এই ধরনের যে জায়গাগুলো আছে সেই জায়গাতে আমরা এই প্রবাদ প্রবচনটি কিন্তু ব্যবহার করতে পারবো। তারপর আছে গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। এর অর্থ হলো অধ্যাবসায়ের ফলে দক্ষতা আসে। এটা খুবই বাস্তব একটা কথা যে কোনো ধরনের কাজের কথা আমরা চিন্তা করি না কেন, কোনো কাজই কিন্তু আদতে আমরা যখন শুরু করছি আমরা কিন্তু সেই কাজে খুব দক্ষ থাকি না, খুব এক্সপার্ট থাকি না। আস্তে আস্তে কাজ করতে করতে দীর্ঘদিন ধরে একটা বিষয় নিয়ে চর্চা করতে করতে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট বিষয়ের উপরে দক্ষতাটা আসে। তো সেই বিষয়টাকে বোঝানোর জন্যই প্রবাদ প্রবচন আকারে আমরা বলতে পারি গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। আর একটু সামনে এগুলো আমরা পাচ্ছি গাছে কাঁঠাল, গোফে তেল। এই প্রবাদ প্রবচনটির সাথে আমার মনে হয় যে আমরা সকলেই কিন্তু কম বেশি পরিচিত। হয়তো বা আমরা নিজেরাও প্রাত্যহিক জীবনে অনেকবার এটাকে ব্যবহার করেছি অথবা অন্য কাউকে ব্যবহার করতে শুনেছি। এর অর্থ হচ্ছে কার্যারম্ভের পূর্বে ফলভোগের উচ্চাশা বা প্রস্তুতি। কাজটা করার পরে ফল আসবে, কিন্তু সেই ফল আসার আগেই, কাজ করার আগেই কিভাবে ফলটা ভোগ করা হবে তাই নিয়ে যখন তোড়জোড় করা হয় তখন সেরকম জায়গাতে আমরা এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করতে পারি গাছে কাঁঠাল, গোফে তেল। তারপরে আছে ঘরের শত্রু বিভীষণ। এর অর্থ হলো শত্রু যে আপনজন কিন্তু তার কাজ বা আচার আচরণগুলো হবে শত্রুর মতো, সেরকম জায়গাতে আমরা ব্যবহার করব ঘরের শত্রু বিভীষণ। তারপর আছে চেনা বামুনের পৈতা লাগে না। এর অর্থ হলো যোগ্য লোকের জন্য সুপারিশ প্রয়োজন হয় না। আরও একটা অর্থ প্রকাশ করতে পারে পরিচিত ব্যক্তিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়ে না। এরপর আমরা পাচ্ছি চাচা আপন প্রাণ বাঁচা। সবার খুবই পরিচিত এই কথাটা হয়তোবা। এর অর্থ হচ্ছে সবার আগে নিজের নিরাপত্তা। তারপর আরেকটু সামনে এগুলো আমরা পাবো চকচক করলেই শোনা হয় না। এর অর্থ হচ্ছে বাইরের চটকদারিতে আসল পরিচয় ফুটে ওঠে না। হয়তোবা বাইরে থেকে খুব একদম পরিপাটি মনে হবে, বাট ভেতরের সার্বিক বিষয়টা তেমন পরিপাটি কিনা সেটা বাইরে দেখেই কিন্তু আদতে চট করে বুঝে ফেলা ঠিক না, বা সেই সম্পর্কে কোনো একটা ধারণা পোষণ করাও ঠিক না, কারণ চকচক করলেই শোনা হয় না। তারপর আমরা পাচ্ছি চোরে না শোনে ধর্মের কাহিনী। এর অর্থ হলো উপদেশ দিয়ে অসৎকে সৎ করা যায় না। যে অসৎ সে তার সে অসৎ কর্মকাণ্ডের ভেতরে থাকবেই, তাকে যতই ভালো কথা বলা হোক না কেন, উপদেশ দেওয়া হোক না কেন, সে সেগুলোকে গ্রাহ্য করবে না। তারপরে আছে চোরের মার বড় গলা। এর অর্থ হলো অতিমাত্রায় অসৎ ব্যক্তির অতিরিক্ত সাধুতার ভাব। অন্য আরও একটা ভাবে আমরা বলতে পারি নিজে অসৎ তা ভালোভাবে জেনেও অন্যের উপর চোটপাট করা। সহজ ভাষায় যে মানুষটা নিজে দোষী, সে তার নিজের দোষ হয়তোবা স্বীকার তো করবেই না, হয়তোবা অন্য কাউকে দোষী সাব্যস্ত করছে। সোজা কথায় তার নিজের সেই খারাপ কাজের ব্যাপারে কোনো ধরনের কোনো অনুশোচনা বোধ নেই, বরং উচ্চবাচ্য করার যে প্রবণতা সেটাই বেশি। সেরকম জায়গাতে আমরা ব্যবহার করব চোরের মার বড় গলা। তারপর আমরা পাচ্ছি ঢেকি স্বর্গে গেলেও ধান ভানি। এর অর্থ হচ্ছে যার যা স্বভাব তা মরলেও ছাড়তে পারে না। তারপর আছে দশে মিলি করি কাজ, হারি জিতি না হিলাজ। এর অর্থ হলো সবাই মিলেমিশে কাজ করলে সফলতা আসে। তারপর ধর্মের কল বাতাসে নড়ে। এর অর্থ হচ্ছে পাপ গোপন থাকে না, অথবা সৃষ্টিকর্তার বিচার কখনো এড়ানো যায় না। তারপর আমরা পাচ্ছি ধর্মের ঢাক আপনি বাজে। এর অর্থ হলো পাপ গোপন না থাকা, অর্থাৎ ধর্মের কল বাতাসে নড়ে এবং ধর্মের ঢাক আপনি বাজে প্রায় কাছাকাছি অর্থ কিন্তু প্রকাশ করছে। আরেকটু সামনে এগুলো আমরা পাবো ধান ভানতে শিবের গীত। এর অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। হয়তোবা কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল, যারা কথা বলছিলেন তাদের ভেতর থেকে এমন একজন মানুষ কোনো একটা বিষয়ে কথা বললেন যেটা পূর্ববর্তী আলোচনার সাথে একদমই অপ্রাসঙ্গিক। সেরকম জায়গাতে আমরা ব্যবহার করতে পারি ধান ভানতে শিবের গীত। তারপর আছে ধরি মাছ নাছুই পানি। এর অর্থ হলো গা বাঁচিয়ে উদ্দেশ্য সিদ্ধি করা, অথবা ঝুঁকি বা দায়িত্ব এড়িয়ে কর্তব্য করা। তারপর আমরা পাবো নাই মামার চেয়ে কানা মামা ভালো। এর মানে হচ্ছে একেবারে কিছু না থাকার চেয়ে অকিঞ্চিতকর কিছু থাকা ভালো, মানে একদমই পুরো শূন্য অবস্থার থেকে অন্তত কিছু যদি থাকে সেটাই ভালো। সেটাকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি নাই মামার চেয়ে কানা মামা ভালো। তারপর আছে নাচতে না জানলে
উঠোন বাঁকা। খুবই পরিচিত একটি প্রবাদ প্রবচন। এর অর্থ হলো অক্ষমতা ঢাকার জন্যে বাজে অজুহাত। হয়তোবা কোনো একজন মানুষকে কোনো একটা কিছু পারফর্ম করতে বলা হলো, হয়তোবা সে সেই বিষয়টাতে দক্ষ না, তখন সে তার নিজের যেই অপারগতা বা অযোগ্যতা আছে সেটাকে ঢাকার জন্য নানা ধরনের অজুহাত তৈরি করবে। তো সেই যে জায়গাগুলো আছে সেই ধরনের জায়গাগুলোতে আমরা ব্যবহার করতে পারি নাচতে না জানলে উঠোন বাঁকা, এই প্রবাদ প্রবচনটি। তারপর আমরা পাবো নুন খাই যার গুণ গায় তার। এর মানে হলো উপকারীর উপকার করা। এরপর আছে নগর পুড়িলে দেবালয়কে এড়াই। তার মানে হচ্ছে বিপদে সবার ক্ষতি। পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। এর মানে হলো অসৎ পথে উপার্জিত অর্থ অকাজেই খরচ হয়। এটা আমরা কিন্তু আমাদের চারপাশে অনেক সময় দেখতে পাই যে হয়তোবা কিছু মানুষ আছেন যারা হয়তোবা অসৎ উপায় উপার্জন করছেন, কিন্তু তাদের সেই উপার্জনগুলো হয়তোবা সেই অসৎ পথে উপার্জনের কারণে যে পাপ তৈরি হলো তার প্রায়শ্চিত্তেই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই রকম জায়গাতে আমরা ব্যবহার করতে পারি পাপের ধন প্রায়শ্চিত্তে যায়। তারপর আছে পেটে খেলে পিঠে সয়। এর অর্থ হলো লাভের সম্ভাবনা থাকলে কষ্ট সহ্য করা যায়। তারপর আরেকটু সামনে এগুলো আমরা পাবো বিনা মেঘে বজ্রপাত। এর মানে হচ্ছে অপ্রত্যাশিত দুঃসংবাদ। তারপর আছে বাদরের গলায় মুক্তোর মালা। তার মানে হলো যে ভালো জিনিসের কদর বা দাম বোঝে না তাকে ভালো বা দামি জিনিস দেওয়া। কোনো একজন সহজ ভাষায় কোনো একজন মানুষ যে কোনো একটা ভালো জিনিসের অযোগ্য, তাকে যদি সেই জিনিসটা দেওয়া হয় তাহলে সেরকম জায়গাতে আমরা ব্যবহার করতে পারি বাদরের গলায় মুক্তোর মালা। তারপরে আছে ভূতের মুখে রাম নাম। এর অর্থ হচ্ছে স্বভাব বিরুদ্ধ কথা বা বাক্য অসম্ভব ব্যাপার। তারপরে আছে মায়ের কাছে মাসির বাড়ির গল্প। জানা লোকের কাছে গল্প বলে লাভ নেই। কোনো একজন মানুষ যে বিষয়টা সম্পর্কে খুব ভালো জানে বা যে জায়গাটা সম্পর্কে খুবই ভালোভাবে জানে, তার কাছে সেই বিষয় বা সেই জায়গা এর সম্পর্কে আর আলাদাভাবে বাড়িয়ে চাড়িয়ে কথা বলে কোনো লাভ নেই, কারণ সে অলরেডি সেই বিষয়টা সম্পর্কে জানে। এরকম জায়গাতে আমরা বাংলা প্রবাদ প্রবচন হিসেবে ব্যবহার করব মায়ের কাছে মামা বাড়ির গল্প। একে আরও একটাভাবে কিন্তু বলা যায়, সেটা হচ্ছে মায়ের কাছে মাসির বাড়ির গল্প। তো তারপর আরেকটু সামনে এগুলো আমরা পাচ্ছি যারে দেখতে নারী তার চলন বাঁকা। তার মানে হচ্ছে অপছন্দের লোকের খুঁত না থাকলেও খুঁত ধরি। যাকে পছন্দ করি না, যাকে ভালো লাগে না, তার সব কিছু হয়তো বা নিখুঁত আছে, কিন্তু তারপরেও তার কোনো না কোনো একটা খুঁত খুঁজে বের করতেই হবে। তো এই ধরনের মন মানসিকতা যদি থেকে থাকে তাহলে সেরকম জায়গাতে আমরা ব্যবহার করব যারে দেখতে নারী তার চলন বাঁকা। তারপর পাচ্ছি জস্মিন দেশে যদাচার, অর্থাৎ যে দেশে যে নিয়ম। তারপর যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ অপরকে জব্দ করতে চাইলে নিজেই জব্দ হতে হয়। খুবই প্রচলিত একটি প্রবাদ প্রবচন। তারপর আমরা পাচ্ছি যত গর্জে তত বর্ষে না, অর্থাৎ আড়ম্বর অনুযায়ী কাজ না হওয়া। তারপর আমরা পাবো যে যায় লঙ্কায় সে হয় রাবণ, অর্থাৎ ক্ষমতা লাভ করলে সবাই একরকম হয়। মানে ক্ষমতা পাওয়ার আগে হয়তো বা অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে, অনেক আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু ক্ষমতায় যখন গেল তারপরে হয়তোবা নিজের যে আখের গোছানোর বিষয়টা আছে সেই দিকেই মনোনিবেশ করলো। তো এই যে আচরণটা আছে এটা কার মতো? রাক্ষসরাজ রাবণের মতো, তাই তো? তো সেই রকম বিষয়টাকে বোঝানোর জন্যেই আমাদের প্রবাদ প্রবচন হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারপর আমরা পাচ্ছি লাভের গুড় পিঁপড়েই খায়। এর অর্থ হচ্ছে একদিকে যেমন লাভ হয় অন্যদিকে তেমনই ক্ষতি হয়। লঘু পাপে গুরুদণ্ড, অর্থাৎ অপরাধের তুলনায় অধিক সাজা। হয়তোবা খুব ছোট্ট একটা ভুল, তার জন্য যখন অনেক বড় একটা শাস্তি দিয়ে দেওয়া হবে সেরকম জায়গাতে আমরা ব্যবহার করব লঘু পাপে গুরুদণ্ড। তারপর আছে লক্ষ্মীর পুত ভিক্ষা মাগে। এর অর্থ হচ্ছে ধনী লোকের অর্থ চাওয়া। কোনো একজন মানুষ তার হয়তোবা প্রচুর ধন সম্পদ অর্থবিত্ত আছে, তারপরেও সে যদি অর্থের জন্য হাত পাতে তাহলে সেরকম জায়গাতে আমরা এই প্রবাদ প্রবচনটি ব্যবহার করতে পারবো। এরপরে আমরা পাচ্ছি শক্তের ভক্ত নরমের জম, মানে হলো প্রবলের নিকট বিনীত এবং দুর্বলের নিকট বিক্রম প্রকাশ করে এমন ব্যক্তি। অর্থাৎ এমন কোনো একজন মানুষ যে হয়তোবা তার থেকে যে শক্তিশালী আছে তার সামনে যখন যাচ্ছে তখন সে খুব বিনীত ভদ্র, একদম কিছুই কোনো ধরনের জটিলতার ভেতরেই নেই, যা বলা হবে তাই করবে। কিন্তু সে যদি তার থেকে একটুখানি অল্প শক্তির যে আছে, তার থেকে নিচের যে আছে, তার সামনে যখন সে যাচ্ছে তখন তার যে কি বলা যায় যে বিক্রমের, তার শক্তি প্রকাশের বা বল প্রকাশের আর কোনো সীমা পরিসীমা নেই।
সেই ধরনের জায়গাতে আমরা ব্যবহার করতে পারি শক্তের ভক্ত নরমের জম। একই মানুষ দুইজন আলাদা মানুষের কাছে, তার থেকে শক্তিশালী মানুষের কাছে সে খুবই নরম, আর তার থেকে নরম মানুষের কাছে সে পুরো জমের মতো যখন অ্যাপিয়ার হচ্ছে, সেরকম জায়গাতে আমরা ব্যবহার করছি শক্তের ভক্ত নরমের জম। তারপর আমরা পাচ্ছি সুখে থাকতে ভূতে কিলায়। এর মানে হলো সুখের মর্যাদা না বুঝে স্বেচ্ছায় দুঃখ বরণ করা। তারপর আছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। তার অর্থ হলো সর্বত্র গলদ থাকলে দূর করা যায় না, একদম ভুলে ভরা একটা জিনিস, তার আদ্যপান্ত পুরোটাই ভুল, সেরকম জায়গাতে আদতে সেই ভুলটা সংশোধন করাটা অত্যন্ত দুরূহ একটা ব্যাপার। সেই অবস্থাটাকে বোঝানোর জন্য বলা হচ্ছে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা। তারপর আমরা পাচ্ছি সোজা আঙুলে ঘি ওঠে না। আমার মনে হয় যে এটা আমাদের সবার খুবই খুবই পরিচিত। এর মানে হলো জটিল কাজ সম্পাদনে কূটকৌশলের প্রয়োজন হয়। তার মানে খুব জটিল একটা কাজ আমরা যদি সরল সোজাভাবে করতে চাই, তাহলে সবসময় যে সেটা সেই সরল সোজাভাবে হবে তেমনটা নাও হতে পারে। হয়তোবা আমাদের কূটকৌশল নেয়ার বা কূটকৌশল অবলম্বন করার দরকার হতে পারে। সেরকম একটা জায়গাকে বোঝানোর জন্যে বলা হচ্ছে সোজা আঙুলে ঘি ওঠে না। তারপর আছে সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। মানে হলো সময় থাকতে সাবধান হওয়া, যে সময়ের কাজ সেই সময় করে ফেলা। সেটাকে যদি পরের জন্য ফেলে রাখা হয় তাহলে হয়তো বা তখন সেটা করা আরও অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তো এমন যাতে না হয় সেরকম জায়গাতে আমরা মূলত এটা ছাত্রদেরকে বা ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে অনেক সময় উপদেশ হিসাবে কিন্তু শিক্ষকরা বলে থাকেন যে সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা না করে যদি আমরা জমায়ে রাখি, পরীক্ষার আগের দিন কিন্তু সেটা কি হবে, অনেক বড় একটা প্রেশার হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা যদি পুরো সেমিস্টারটা জুড়ে বা আমাদের পুরো টাইমটা জুড়ে অল্প অল্প করে পড়তে থাকি, তাহলে কিন্তু সেই পড়াটার জমে আমাদের জন্য পাহাড় সমান একটা বোঝা তৈরি হবে না। ওকে, তো এরকম জায়গাতে আমরা ব্যবহার করতে পারি সময়ের 1 ফোড় অসময়ের 10 ফোড়। তারপরে আমরা পাচ্ছি হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। অর্থাৎ বিজ্ঞরা যেখানে ব্যর্থ সেখানে নির্বোধের নাক গলানো। অর্থাৎ কোনো একটা জটিলতাপূর্ণ বিষয় নিয়ে হয়তো বা সেই বিষয়ের উপর যারা এক্সপার্টস আছেন তারা হয়তো বা নাজেহাল হয়ে যাচ্ছে, কোনো কুলকিনারা করতে পারছে না। হুট করে কোথা থেকে কোনো একজন অযোগ্য মানুষ বা অনভিজ্ঞ মানুষ এসে এমনভাবে সব কিছু দেখাশোনা করতে লাগলো, আচার-আচরণ করতে লাগলো, যেন মনে হচ্ছে যে সে সব একেবারে জানে বোঝে, সব সমস্যার সমাধান সে করে দেবে। হয়তো বা সে কিছুই করতে পারবে না। তো এরকম জায়গাতে আমরা ব্যবহার করতে পারি হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। এরপর আমাদের এই লেসনের সর্বশেষ প্রবাদ প্রবচন, সেটি হচ্ছে হাতে না মেরে ভাতে মারা। এর অর্থ হলো শারীরিক কষ্ট না দিয়ে নাকাল করা। তো দেখতে দেখতে আমরা আমাদের প্রবাদ প্রবচন নিয়ে আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বাংলা বিষয়ের উপর এরকম আরও অনেকগুলো টিউটোরিয়াল নিয়ে আমাদের একটি প্লেলিস্ট তৈরি করা আছে। সেই প্লেলিস্টের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমরা চেষ্টা করব সেই লিঙ্কটিকে ভিডিওর কমেন্ট সেকশনে পিন করে রাখার জন্য। কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো ধরনের মতামত এবং সুপরামর্শের প্রতীক্ষায় আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা রইল সবার জন্য।